দুর্নীতির অভিযোগের পাঁকে গলা পর্যন্ত ডুবে থাকা আর ওয়াশিং মেশিনে ফেলে দুর্নীতির অভিযুক্তদের দিব্যি দলে ঢুকিয়ে ফেলা বিজেপিতেই শেষ পর্যন্ত ঢুকলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখান থেকেই তিনি নাকি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়বেন। শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে প্রাক্তন বিচারপতিকে, আর জাতীয় রাজনীতিতে পাশে রাখতে হবে তার দলের নেতাদের ঘনিষ্ঠ কোটিপতি ব্যবসায়ী, সুপ্রিম কোর্টের ভাষায় মিথ্যে বিজ্ঞাপন দিয়ে কারবার চালানো রামদেব বাবাকে, বা ধর্ষক খুনি কোটি কোটি টাকার মালিক বাবা রাম রহিম গুরমিত সিংকে, যাকে প্রতিটি ভোটের সময় ঠিক প্যারোলে বের করে আনে হরিয়ানার বিজেপি সরকার, বা সেই সব সংস্কারী ব্রাহ্মণদের যারা বিলকিস বানুকে ধর্ষণ ও শিশু হত্যার দায়ে দণ্ডিত হওয়ার পরেও গুজরাট সরকার তাদের অপরাধ মাফ করে দেয়, পরে সুপ্রিম কোর্ট বিজেপিকে থাপ্পড় মেরে তাদের ফের জেলে ঢোকায়। থাকতে হবে ব্রিজভূষণ শরণ সিংয়ের মতো দলের নেতাদের পাশে, যার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে আদালতের দ্বারস্থ হতে হয় পদকজয়ী মহিলাদের, বসতে হয় রাস্তায়। চুপ করে থাকতে হবে মণিপুরের ঘটনা নিয়েও, যেখানে নগ্ন করে প্যারেড করানো হয় মেয়েদের। দেশের সবচেয়ে বড় স্ক্যাম নির্বাচনী বন্ডের হয়ে সাফাই গাইতে হয়েছে এদিনই, যাকে সুপ্রিম কোর্ট অসাংবিধানিক আখ্যা দিয়েছে। স্বাগত অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই রাজনৈতিক দলে। রাজনীতির এই আদর্শ বাংলা কতটা হজম করতে পারছে, আর কি কি ঘটনা ঘটছে এই বিচিত্র কাহিনীর নেপথ্যে, তা জানতে দেখতে হবে পুরো ভিডিওটি। এটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবার কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। এদিনের সাংবাদিক সম্মেলনের পরে মোবাইলে চলে এলো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা একটি সংগঠনের SMS। সংগঠনটির নাম সেভ ডেমোক্রেসি, যার সঙ্গে যুক্ত প্রাক্তন বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায়ের মতো মানুষও। সংগঠনের সম্পাদক অধ্যাপক চঞ্চল চক্রবর্তী লিখেছেন, ওনার যোগ আমাদের কাছে বিয়োগ। উনি বিজেপিতে যোগ দেওয়ার পর গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি ওনাকে আর মিত্র বলে মনে করবে না। যিনি এতদিন সংবিধান রক্ষায় নিযুক্ত ছিলেন, তিনি এমন দলে যোগ দিলেন যে দল প্রতিনিয়ত সংবিধান ধ্বংস করার কাজে লিপ্ত। অভিজিৎ বাবুর অজানা থাকার কথা নয়, এই বিজেপি দলটি শুধু অসাংবিধানিক নির্বাচনী বন্ড এনে কার্যত ঘুষ নিয়ে কোটি কোটি টাকার তহবিল তৈরি করেছে। শীর্ষ আদালত 6 মার্চের মধ্যে এই অর্থদাতাদের নামের তালিকা দিতে বলেছিল, কিন্তু তা যে ভোটের আগে দেওয়া হবে না তার আশঙ্কা সবাই করেছিলেন। গতকাল SBI বা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে দিয়ে আদালতে বলানো হয়েছে ওই তালিকা তারা 30 জুনের আগে দিতে পারবে না। এ কি রকম ডিজিটাল ইন্ডিয়া বুঝুন, যেটা একটা বোতাম টিপে করা যায় সেটা করতে লাগবে 153 দিন। প্রসঙ্গটা এলো এই কারণে, এই নির্বাচনী বন্ড নিয়ে এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিজিৎ বাবু বলেছেন ওটা একটা ভুল ছিল, আদালত তা ঠিক করে দিয়েছে। কি বলছেন মশাই? এই আপনি দুর্নীতির বিরুদ্ধে ক্রুসেডিয়ার বা ধর্মযোদ্ধা? দেশের সবচেয়ে বড় স্ক্যাম নিয়ে আপনার এই মন্তব্য? এই তালিকাতে তো তৃণমূলের পাওয়া টাকাও আছে, আপনার তাও জানতে ইচ্ছে করছে না? আরো আছে, এবার এক এক করে আসবো সেসব প্রসঙ্গে। তবে বিজেপির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তালিকা এত দীর্ঘ, তাই অল্প সময়ে শেষ করা যাবে না। তাই কয়েকটির কথাই উল্লেখ করব। আপনারাও কমেন্ট বক্সে এ বিষয়ে আরো লিখতে পারেন। দাক্ষিণাত্যের কর্ণাটকে যে বিজেপি সরকারকে সরিয়ে ক্ষমতায় এলো কংগ্রেস, সেই পদ্ম শিবিরের মন্ত্রীদের হাতযশে সরকারটার নামই হয়ে গিয়েছিল 40% গভর্নমেন্ট। সোজা কথায়, ঠিকাদার হোক বা অন্য কোনো ব্যবসায়ী, সরকারি কোনো কাজ করতে গেলে পাওনা টাকার 40% দিতে হতো মন্ত্রী বা নেতাদের বা ফোড়েদের কাছে। অভিযোগ এতটাই সত্যি মনে হয়েছিল যে সে রাজ্যের মানুষরা তাদের ঝেঁটিয়ে বিদায় করেছে। ঝাড়খণ্ডের বিজেপি সরকারের বিরুদ্ধেও একই কথা বলা যায়। সেখানেও ব্যাপক দুর্নীতির অভিযোগে হারলেন বিজেপির মুখ্যমন্ত্রী রঘুবর দাস।
আর পিএম কেয়ার ফান্ডের টাকা যে কোথায় গেল বারবার গলা ফাটিয়েও তার দিশা পেলেন না সাধারণ মানুষ। মনমোহন সরকারের আমলে চালু করা আরটিআই বা তথ্য জানার অধিকারকে কি করে পাশ কাটাতে হয়, বা এই আইনটিকে কি করে গলা টিপে মারার চেষ্টা করা যায়, তা আইনের সঙ্গে যুক্ত অভিজিৎ বাবুর তো আর না জানার কথা নয়। অভিজিৎ বাবু বললেন, আদানির বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ নেই। কোথায় পেলেন এই তথ্য? তদন্ত তো চলছে, তিনি এর মধ্যেই সব জেনে গেলেন। রাফায়েলও শেষ, বোফোর্সের মতো। অভিজিৎ বাবু জানেন না বোফোর্সে তদন্ত করিয়েছিল কংগ্রেসের বিরোধী সরকার ক্ষমতায় এসে। রাফায়েলের তদন্ত কে করলো? শাসক দল নিজেই। দুটোই এক। আর নারদা কি বললেন তিনি? যে নারদা কেলেঙ্কারি নিয়ে সিবিআই তদন্ত চলছে, যাতে প্রকাশ্যে নেতাদের টাকা নিতে দেখা গেছে, সেই বিষয়ে তার মন্তব্য এটি একটি রাজনৈতিক চক্রান্ত। অর্থাৎ খোদ আদালত যে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল সে ব্যাপারে তার বক্তব্য এটা একটা চক্রান্ত, কোনো দুর্নীতির বিষয় নয়। আগে চক্রান্তের বিষয়টা নিয়ে তদন্ত হওয়া দরকার। কিন্তু বিচার ব্যবস্থা তো তেমন ইঙ্গিত দেয়নি। তাহলে কি রাজ্যের বিরোধী দলনেতাকে তৃণমূলের আক্রমণ থেকে বাঁচাতে পাল্টা ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করলেন রাজনীতির ময়দানে নামতে যাওয়া সদ্য প্রাক্তন হওয়া বিচারপতি? মানুষকে এভাবে ভুল বোঝাতে শুরু করে দিলেন রাজনীতির হাতেখড়ির দিন থেকেই। কেন তিনি রাজনীতিতে এলেন এবার সে প্রসঙ্গে আসা যাক। একটা ডাহা অসত্য কথা দিয়ে তিনি রাজনৈতিক জীবন শুরু করলেন। 5 মার্চ দুপুরে সাংবাদিক বৈঠকে তিনি বললেন, রাজ্যের শাসক দল তৃণমূলের নেতাদের ক্রমাগত আক্রমণের অনুপ্রেরণায় রাজনীতিতে এসেছেন তিনি, আর যোগ দিচ্ছেন বিজেপিতে। তিনি আনুষ্ঠানিকভাবে জানালেন 5-6 দিন আগে এই সিদ্ধান্তটা নিয়েছেন। কি আশ্চর্য! তৃণমূল আপনাকে গালাগালি দিল আর আপনি নেমে পড়লেন রাজনীতিতে তাদের জব্দ করতে। রাজনীতিতে নামার এরকম বালখিল্য যুক্তি আগে কখনো শুনেছেন? হাইকোর্টের অনেক বিচারপতি তো শাসক দলের নেতাদের আক্রমণের চাঁদমারি হয়েছেন। খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে কি নোংরা ভাষায় আক্রমণ করেছিল বিজেপিরই আইটি সেল, তা কি ভুলে গেছেন অভিজিৎ বাবু? তাহলে তাদের সকলের গন্তব্য কি রাজনীতির ময়দানে আপনার মতো জায়গায়? আসলে অভিজিৎ বাবুর রাজনীতিতে আসা একটি দীর্ঘদিনের প্রসেস। এর আগে তিনি তা প্রকাশ্যে বলেওছেন। নিতান্ত অপ্রাসঙ্গিকভাবে আদালতে তুলেছেন রাহুল গান্ধীর সম্পত্তির প্রসঙ্গ। এখন বলছেন মোদী অমিত শাহদের পার্টি হচ্ছে একমাত্র জাতীয় স্তরের দল যারা তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে নাকি লড়াই করতে পারে। তাই নাকি? অভিজিৎ বাবু নিজেই তো বিচারপতি থাকার সময় সিবিআই ইডিকে লক্ষ্য করে বলেছিলেন নিয়োগ দুর্নীতি মামলায় তিনি সুড়ঙ্গের শেষে কোনো আলো দেখতে পাচ্ছিলেন না। তা ইডি সিবিআই এর মতো কেন্দ্রীয় এজেন্সি কাদের নিয়ন্ত্রণে থাকে? বারবার কংগ্রেস সিপিএম এর মতো দল যে তৃণমূল বিজেপির সেটিং এর অভিযোগ তুলেছে, রাজ্যের নানা বিষয়ে খোঁজ খবর রাখা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তা জানেন না? মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক ব্যক্তিত্ব বলে সার্টিফিকেট দিয়ে তার দলটাকে তিনি দুর্নীতির পাকে নিমজ্জিত একটি যাত্রা পার্টি বলেছেন। আবার নাম না করে তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জিকে তালপাতার সেপাই বলে তীব্র আক্রমণ করে বললেন তৃণমূল দলটাই ভেতরে ভেতরে ভেঙে পড়েছে, মাত্র গোটা 2 অ্যারেস্টের ব্যাপার, তাহলে দলটাই উঠে যাবে। তা সেটা এতদিন কেন করতে পারেননি আপনি? এখন সুড়ঙ্গের শেষে কি আলো দেখলেন? তা কি নিজের রাজনৈতিক অভিপ্সা পূরণ, না অন্য কোনো বড় প্রত্যাশা যা জানা যাবে আর কিছুদিন পরেই? আসলে সবাই জানেন এবং দেখছেন দলীয় নীতির প্রতি বিশ্বাস না রেখে শুধুমাত্র কোন দলের বিরোধিতার ফল কি হয়। আপসহীন সিপিএম বিরোধিতাকে সম্বল করে লড়াই চালিয়ে রাজ্যে ক্ষমতা দখল করেছিলেন মমতা ব্যানার্জি। তা সিপিএম তো শূন্য হয়ে গিয়েছে, কিন্তু 13 বছর ক্ষমতায় থাকা তৃণমূল দলটার কি অবস্থা সে তো রাজ্যবাসী দেখতেই পাচ্ছেন। এবার বোঝার চেষ্টা করা যাক অভিজিৎ গাঙ্গুলি বাকি দলগুলিকে ছেড়ে বিজেপিতে কেন গেলেন, সিপিআইএম বা কংগ্রেসে কেন নয়? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, আমি বাড়িতে পুজো করি, আমি ধর্ম বিশ্বাস করি, সিপিআইএম ধর্ম বিশ্বাস করে না, সিপিআইএম এর সঙ্গে আমার চিন্তাধারার কোনো মিল নেই, তাই সেখানে যায়নি।
সিপিএম এর প্রবীণ রাজ্য কমিটির এক সদস্য জানাচ্ছেন, আমাদের দলের পার্টি সদস্য হওয়ার ক্ষেত্রে ধর্মাচরণ নিয়ে কোনো আপত্তির কথা বলা হয়নি। আমাদের পছন্দ অনুযায়ী অনেকেই ধর্মীয় নানা আচার আচরণে থাকি না, সেটা আমাদের ব্যক্তিগত পছন্দের বিষয়। কেউ চাইলে ধর্মে বিশ্বাস করতেই পারেন, করেনও। তবে অভিজিৎ বাবু যে দলটিতে যোগ দিচ্ছেন তাদের নেতারা তো মনুসংহিতায় বিশ্বাস করেন। উনি যদি হিন্দু ধর্মকে নানা ভাগে বিভক্ত করা মনুর বিধান মেনে চলতে পারেন, তাহলে তো বোঝা যাবে সামাজিক ন্যায় বা সোশ্যাল জাস্টিসের মতো বিষয়ে সদ্য প্রাক্তন হয়ে যাওয়া জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির অবস্থানটা ঠিক কি। আর কংগ্রেস প্রসঙ্গে অভিজিৎ গাঙ্গুলির মন্তব্য, কংগ্রেস একটি পারিবারিক জমিদারের দল, কংগ্রেসের যোগ্য ব্যক্তির স্থান হয় না। রাহুল গান্ধীর চেয়ে জয়রাম রমেশের মতো আইআইটি থেকে পাশ করা বেশি যোগ্যতার মানুষ আছে, কিন্তু তারা পদ পান না। রাহুল গান্ধীর মতো নেতাদের পিছনে যেতে হয়। তাই আমি বিজেপিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তা বিজেপির কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় তো এস জয়শঙ্কর, অশ্বিনী বৈষ্ণব, পীযূষ গোয়েলের মতো পণ্ডিত ব্যক্তিরা আছেন। তারা তো যে দুজনের পেছনে ঘোরাফেরা করেন, তারা কি তাদের চেয়ে বেশি পণ্ডিত? তাই বলা যায়, রাজনীতির কাঠামোটা বুঝলে প্রাক্তন বিচারপতি এহেন উদাহরণ টানতেন না। এতে বিজেপিকেই কার্যত হাস্যাস্পদ করে তুললেন অভিজিৎ বাবু। রাজনীতি বড় নির্মম জায়গা, আর সেটাও প্রতি পদক্ষেপে শিখতে হয়। আর সেটা না শিখেই রাজনীতিতে উড়ে এসে দুম করে কিছু করে ফেলার আকাশকুসুম স্বপ্ন দেখলে সেই মানুষটার বাস্তব বুদ্ধি নিয়েই সংশয় তৈরি হয়। অথবা এটাও বলা যায়, প্রখর বাস্তব বুদ্ধি নিয়েই রীতিমতো লাভ লোকসান, প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব কষেই এরা রাজনীতিতে আসেন। আপনারা এ ব্যাপারে কি বলেন? অভিজিৎ বাবু কি রাজনীতিবিদ হিসেবে সফল হতে পারবেন? উত্তর জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।